আমরা যে যেভাবেই থাকি না কেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আর্মি। এমনই একজন দুর্দণ্ড প্রতাপ আর্মি অফিসারের গল্প নিয়ে আমি এসেছি পূজা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। শ্যাম বাহাদুর মানিক সাউ, যিনি তার জীবনের 4 দশক শত্রুর সামনে থেকে লড়াই করেছেন আর 5টা যুদ্ধ সামলেছেন। একসময় তারই বীরত্বে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পর্যন্ত অভিভূত হয়ে গিয়েছিলেন। তার এই 4 দশকের কর্মজীবন আমাদের কাহিনীর বিষয়বস্তু। সিনেমা শুরু হচ্ছে একটা বাচ্চাকে দিয়ে, যার বাবা একজন অফিসার। তিনি ও তার স্ত্রী অনেক ভেবে তাদের ছেলের নাম রাখেন শ্যাম, হরমোজজি, ফ্রামজি, জামশেদজি, মানিক সাউ। শ্যাম 1914 সালে অমৃতসরে জন্মগ্রহণ করে। 1932 সালে শ্যাম 4th ব্যাটালিয়নে আর্মি হিসাবে কর্মজীবন শুরু করে। শ্যাম খুবই স্মার্ট ছিল। 1933 সালে ইন্ডিয়া আর্মির নিয়ম ভেঙে সে ক্লাবে যায়। দুটো বন্ধুকেও সঙ্গে নিয়ে যায়। পরের দিন ঠিক টাইমে পৌঁছাতে না পেরে প্যারেড মিস হয়ে যায় আর পানিশমেন্ট পায়। 15 দিন আর্মি থেকে বরখাস্ত হয়। পানিশমেন্ট শেষ হওয়ার পর ইংরেজ অফিসারের আদেশে টিক্কা খানের সাথে বক্সিং খেলা হয়। সেখানে শ্যাম জেতে আর টিক্কা খানের সাথে তার শত্রুতা তৈরি হয়। 1935 সালে ফিরোজপুরে পোস্টিং হয় পিফার হিসাবে। সেখানে দিলসেট নামে একজন বন্ধু হয়। দিলসেটের সাথে শ্যাম একটা পার্টিতে যায়। সেখানে সিল্লু নামে একটা সুন্দরী মেয়েকে সে দেখতে পায়। পার্টিতেই শ্যাম সিল্লুকে প্রপোজ করে। পরবর্তীতে তাদের বিয়েও হয়। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। জাপানিজ সেনা ভারতে ঢোকার জন্য বার্মা ঢোকে। বার্মা অর্থাৎ মায়ানমার। অন্যদিকে ইংরেজরা ইন্ডিয়ান আর্মিকে বার্মা পাঠায় যাতে জাপানিজ সেনারা ভারতে ঢুকতে না পারে। এদিকে যাওয়ার পথেই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইংরেজ যুদ্ধবিমান ইন্ডিয়ান আর্মির উপর মিসাইল ছোড়ে। প্রায় 50 জন সেনা মারা যায়। হয়তো ইংরেজ বলেই এমন মিসআন্ডারস্ট্যান্ডিং সম্ভব ছিল। যাই হোক, এরপর ভারতীয় সেনাদের টার্গেট হয়। জাপানিজ সেনাদের কোনো মতেই রেঙ্গুন ঢুকতে দেওয়া যাবে না। মিশন সাকসেসফুল হয়, কিন্তু এই মিশনেই স্যামের বুকে 9টা গুলি লাগে। কোনো মতে তাকে বাঁচানো সম্ভব হয়। আর এই ঘটনার পরে শ্যাম মানিক সাউকে প্রমোশন দেওয়া হয়। সে মেজর হয়ে যায়। তার কয়েক বছর পর 1947 সালের মার্চ মাস। ভারত তখনও স্বাধীন হয়নি। স্যামের একজন বিশ্বস্ত বন্ধু তৈরি হয়, নাম ইয়াইয়া খান। দেশভাগের কথা ওঠে। শ্যাম এমনকি ইয়াইয়া পর্যন্ত দুঃখ প্রকাশ করে যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু ততদিনে ইংরেজরা হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে ফেলেছে। মোহাম্মদ আলী জিন্নাহ নিজে শ্যামকে পাকিস্তান আর্মিতে জয়েন করার কথা বলে, কিন্তু মানিক সাউ স্বেচ্ছায় ইন্ডিয়ান আর্মিতে যোগ দেয়। ইয়াইয়া বলে, ইংরেজ আমাদের খিচুড়ি বানিয়ে দিয়েছে, এখন ডাল আর চাল আলাদা করতে বলছে। অর্থাৎ তারা পুরো কর্মজীবন একসাথে কাজ করেছে, এখন তাদের দেশ আলাদা হয়ে যাচ্ছে, দুজনেরই ইউনিফর্ম আলাদা হয়ে যাচ্ছে। আর এইভাবেই মনে দুঃখ নিয়ে ভারত পাকিস্তান আলাদা হয়ে যায়, সাথে আর্মিও আলাদা হয়ে যায়, অনেক বন্ধুও আলাদা হয়ে যায়। ওইদিকে কাশ্মীরের রাজা মহারাজ হরি সিং কোন দেশের পক্ষ নেবে স্থির করতে না পেরে ভারত পাকিস্তান দুজনকেই চিঠি লেখে। পাকিস্তান সিদ্ধান্ত নেয় যতক্ষণ মহারাজ কিছু জানাচ্ছেন ততক্ষণ তারা কোনো সিদ্ধান্ত নেবে না। কিন্তু পাকিস্তান শ্রীনগর দখল করার জন্য কাশ্মীরে সেনা ঢুকিয়ে দেয়। ভারত পাকিস্তানের হাবভাব দেখে চিন্তায় পড়ে যায়। এরপরেই প্রতিরক্ষা মন্ত্রী মেননকে রাজা হরি সিং এর কাছে পাঠানো হয় আর বলা হয় সে যেন মানিক সাউকে সঙ্গে নিয়ে যায়। রাজার সাথে কথা বলে বোঝা যায় তিনি ভারতের পক্ষে থাকতে চান। রাজার সাথে কথা কমপ্লিট হলে শ্যাম এবং মেনন দিল্লি ফিরে আসে। ফেরার পথে শ্যামকে চিন্তা অবস্থায় দেখে মেনন বলে, এত চিন্তার কি আছে, রাজা যখন সম্মতি দিয়েছে কাশ্মীর আমাদেরই থাকবে। মিশন কমপ্লিট হয়েছে। শ্যাম জানায়, মিশন আপনাদের শেষ হয়েছে, আমাদের তো শুরু হলো। খাতায় কলমে কাশ্মীর ভারতের হয়েছে, কিন্তু সেটা বাস্তবে আর্মিদেরকেই করতে হবে। টানা 2 বছর লড়াই করার পর ভারতীয় সেনারা শ্রীনগরকে নিরাপদ করতে পারে আর পুঞ্চ থেকে দ্রাস কার্গিল ভারতের হয়। 1959 সাল, তামিলনাড়ু। শ্যাম মানিক সাউ তখন স্টাফ কলেজের কমান্ড্যান্ট। মেজর জেনারেল মানিক সাউ। তার এই উন্নতিতে জেলাস হয়ে কিছু অফিসার তার নামে অ্যান্টি ন্যাশনাল তকমা লাগানোর চেষ্টা করে। এটা প্রমাণ করার জন্য তারা বেঞ্চও বসায়, কিন্তু মানিক সাউ নিজের বুদ্ধির জোরে সেসব যুক্তি ভেঙে দেয়, নিজেকে নির্দোষ প্রমাণ করে। আর এর মধ্যেই শ্যামের একটি মেয়ের বিয়েও হয়। 1962 সাল, চীনা সেনা
আসামে আক্রমণ করে। সিলুর কথা শুনে স্যাম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে যায়, কিন্তু পিএম সেই মুহূর্তে চীনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাইছিলেন না। তিনি যুদ্ধটাই চাইছিলেন না। ইন্দিরা গান্ধী তার বাবা অর্থাৎ প্রধানমন্ত্রী নেহরুকে বোঝায় যে চীনা আক্রমণে ভারতের আরও কিছু ভুল হয়েছে। আমাদের সেনাদেরকে যুদ্ধের সরঞ্জাম দেওয়ার বদলে কনস্ট্রাকশনের কাজ করানো হচ্ছিল। এসব ভুল না হলে আসামে এভাবে ক্ষতি হতো না। পিএম তখন ডিফেন্স মিনিস্টার কৃষ্ণা মেননকে বরখাস্ত করে আর ওয়াইভি চাভানকে নতুন ডিফেন্স মিনিস্টার করেন। মেজর কলকেও বরখাস্ত করা হয়। তার জায়গায় শ্যাম বাহাদুর মানিক শাহকে নেওয়া হয়। 1962 সালের নভেম্বর মাসে স্যাম আসাম যায়। গিয়ে বুঝতে পারে সেখানে ঠিকঠাক নেতৃত্বের অভাব, আর সেই জন্যই চীনারা এত সহজেই ভারতের ওপর হামলা করতে পারছে। আসল কারণ বোঝার পর সেখানকার সেনাদেরকে স্যাম সব রকম পরিস্থিতির জন্য তৈরি করে। স্যাম মানিক শাহ জানায়, এখন আমাদের প্রথম কাজ চীনার সাথে ভারতের বর্ডারকে সিকিউর করতে হবে, আর ফ্রন্টে যথেষ্ট স্ট্রং সেনা মোতায়েন করতে হবে। তারা যেন যে কোনো পরিস্থিতিতে তৈরি থাকে। কিন্তু এসব কিছু করতে গেলে চীনা ভাববে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারাও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করবে। তাতে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। পিএম জানান, এসব না করাই ভালো, যেমনভাবে চলছে এমনই চলুক। আর স্যাম কমান্ড নেওয়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু মানিক শাহ জানায়, এইভাবে চলতে থাকলে চীনারা আবার যে কোনো সময় এর থেকে বড় কিছু ঘটাবে। আমাদের বর্ডার সিকিউর করা দরকার। 1963 সালে ভারত চীনা বর্ডার সিকিউর করা হয়। আর 1 বছর পরেই 1964 সালে জওহরলাল নেহরু হার্ট অ্যাটাকে মারা যায়। স্যাম ইস্টার্ন কমান্ডে পোস্টিং নেয়, কারণ সেখানে একদিকে চীন, অন্যদিকে ইস্ট পাকিস্তান। জায়গাটা ছিল চ্যালেঞ্জিং। 1966 সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেন। আবার খবর আসে চীনা অ্যাটাক হয়েছে। সেখানে ভারতীয় সেনার 2টো ট্রুপ ছিল, কিন্তু একটা ট্রুপ যুদ্ধের আগেই পালিয়ে আসে। এই খবর শুনে স্যাম খুব রেগে যায়, আর সেই আর্মি ক্যাম্পকে চুরি কিনে পাঠায়। সাথে লিখে দেয়, আর্মি যদি বন্দুক ওঠাতে ভয় পায় তাহলে তাদের চুরি পরে থাকা উচিত। এতে আর্মিরা অপমানিত হয়, আর কয়দিনের মধ্যেই সেই এলাকায় ঢুকে থাকা সমস্ত চীনা সেনাকে খুঁজে বার করে। উত্তর পূর্ব ভারতকে অতি সাহসিকতার সাথে রক্ষা করার জন্য শ্যাম বাহাদুর মানিক শাহকে 1968 সালে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়। 1969 সালে স্যামের আবার প্রমোশন হয়, আর্মি স্টাফের চিফ জেনারেল মানিক শাহ হয়। 1969 সালে একটা ইন্টারভিউতে তিনি জানান, মানিক শাহ যতই বড় অফিসার হোক না কেন, তিনি তার আর্মিদের সাথে মিশতে ভালোবাসেন। কর্মজীবনের শেষের দিকে মানিক শাহের কাছে তার শ্যাম বাহাদুর নামটাই সবথেকে পছন্দের নাম ছিল। নাইট পার্টিতে গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে স্যাম আর্মিতে ইকুইপমেন্টের জন্য বাজেটের কথা তোলে। এরপরেই ইন্দিরা গান্ধী ও শ্যাম মানিক শাহের মধ্যে একটা ভালো বন্ডিং গড়ে ওঠে। প্রথমে ইন্দিরা ম্যাম একটু টেনশনে ছিলেন যে হয়তো শ্যাম বাহাদুর রাজনীতিতে নামতে পারে, কিন্তু মানিক শাহ খুব ভালো করেই বুঝিয়ে দেন তিনি রাজনীতিতে ইন্টারেস্টেড নন, আর্মি তার জীবন। এরপরে খবর আসে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান থেকে মুক্তি চায়, তারা স্বাধীনতা চায়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পুরো ইস্ট পাকিস্তান উত্তাল হয়ে ওঠে, সাথে সাথে বেড়ে ওঠে ওয়েস্ট পাকিস্তানের অত্যাচারও। 1971 সালে ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের উপর নির্মমভাবে গুলি চালায় ওয়েস্ট পাকিস্তান, আর এই অর্ডার দিয়েছিলেন ইয়াইয়া খান নিজে, যিনি একসময় ভারত পাকিস্তান আলাদা হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেছিলেন। আরও অনেক অত্যাচার চালিয়ে যাচ্ছে। প্রায় 30 লাখ মানুষ এর থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতে ঢুকে পড়ে, যেটা ভারতকেও চিন্তায় ফেলে দেয়। এরপর শ্রীমতী ইন্দিরা গান্ধী শ্যাম বাহাদুরকে বলে, এভাবে চলতে দেওয়া চলে না, স্যামকে তার ফোর্স নিয়ে ইস্ট পাকিস্তানে ঢুকতে হবে, যার অর্থ হলো যুদ্ধ। হঠাৎ এই যুদ্ধের কথা শুনে জেনারেল বলেন তিনি যুদ্ধের জন্য প্রস্তুত নন। পিএম জানান শুধু প্রস্তুতি নিতে, ইন্ডিয়া এখনই কোনো পদক্ষেপ নেবে না, ফার্স্ট স্টেপ পাকিস্তানেরই হবে। আর তখন পাকিস্তান আর্মি জেনারেল ছিলেন ইয়াইয়া খান, শ্যাম বাহাদুরের একসময় বন্ধু। স্যাম মানিক শাহ জানান, ডিসেম্বরের 4 তারিখে যুদ্ধ শুরু হবে, আর শুরু ইয়াইয়া খানই করবে, কারণ তিনি তার পুরনো বন্ধুকে ভালো করেই চেনেন। তার পুরনো বন্ধু ধৈর্য ধরবে না। এরপরে শ্রীমতী ইন্দিরা গান্ধী আমেরিকার সিকিউরিটি স্টাফ কিসিঞ্জারকে বলেন,
পাকিস্তানকে চাপ দিয়ে ইস্ট পাকিস্তানের সমস্যা মিটিয়ে নিতে। সেটা না করলে ভারতকে এই বিষয়ে ঢুকতে হবে, কারণ রিফিউজি চাপ ভারতের ওপর পড়ছে। কিসিঞ্জার সেই মুহূর্তেই সরাসরি না করে দেয়। শ্যাম বাহাদুরও ওইদিকে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেয়। শুধু প্রস্তুতি, খবর পেয়ে পাকিস্তানও প্রস্তুতি শুরু করে দেয়। শ্যামের কথাই ঠিক হয়। পাকিস্তান আর ধৈর্য না ধরে কাশ্মীরে অ্যাটাক করে বসে। খবর পেয়েই ভারতের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ইন্ডিয়ান আর্মি ইস্ট পাকিস্তানে ঢুকে পড়ে আর একরকম আক্রমণ করতে থাকে। আর আস্তে আস্তে পাকিস্তানের জোর কমতে থাকে। শেষ পর্যন্ত পাকিস্তান সারেন্ডার করে, আর সাথে সাথেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। শ্যাম বাহাদুরের রিটায়ারমেন্টের টাইম হয়ে আসছিল। তখনই শ্রীমতী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেয় শ্যাম বাহাদুরকে ফিল্ড মার্শাল বানানো হবে। কিন্তু কিছু রিপোর্টারের তার নামে কিছু ভুল আর্টিকেল ছাপে, ফলে শ্যাম বাহাদুরের খারাপ ইমপ্রেশন পড়ে। কিন্তু শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী সেটাও করে ফেলেন। রিটায়ার হওয়ার মাত্র 5 মাস আগে শ্যাম বাহাদুর মানিকশাও ভারতের প্রথম ফিল্ড মার্শাল হন। আর এইভাবেই তার 4 দশকের সুন্দর কর্মজীবনের সমাপ্তি হয়।